আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসী যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। রাজনীতির মাঠ একেবারেই উত্তপ্ত। জামাত এবং বিএনপির সংঘর্ষ, নিহত একজন নিশ্চিত হয়ে গেছে। গতকালকে শেরপুরে ঘটনা ঘটেছে এবং চেয়ারে বসাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। এরপরে গত মধ্যরাতে ঢাবি উত্তপ্ত হয়ে গেছে, সেখানে শিবির ছাত্রদল পাল্টাপাল্টি মিছিল হয়েছে। শিবিরের মিছিল থেকে জনাব তারেক রহমান সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে ভিডিওটি শোনাবো, তো এই বিষয় নিয়েই মূলত আজকের আলোচনা, যে আগামী নির্বাচনকে সামনে রেখে এই যে একটি সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হলো, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, এর শেষ কোথায় এবং এর দায় কার? কেন নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না? কেন বিশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যাচ্ছে না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তারা দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা, এই সার্বিক বিষয়ে আমার আলোচনা থাকবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। শুরুতেই আমি মিছিলের একটু অংশ যদি আপনাদেরকে শোনাইতে চাই। মানুষ খুনের মতো চাই আমাদের গতিতে জগতের গতিতে শুনলেন, এরকম মিছিল করতেছে যেখানে খুনি আর স্বৈরাচার মিলেমিশে একাকার, প্ল্যান 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 বিষয় নিয়ে, অর্থাৎ এই মানুষ খুনের প্ল্যান। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম জনাব তারেক রহমান বাংলাদেশে গত 25শে ডিসেম্বর যখন আসলেন, আসার পরে তিনি প্রথম সমাবেশে বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। এই আই হ্যাভ আ প্ল্যান নিয়ে নানা আলোচনা, নানা সমালোচনা আছে সারা বাংলাদেশের সকল মানুষের মুখে মুখে এখন আই হ্যাভ আ প্ল্যান। কেউ পক্ষে যুক্তি দিচ্ছেন, কেউ বিপক্ষে কথা বলছেন, কেউ পারিবারিক যে কার্ড দেওয়ার কথা, অর্থাৎ প্রত্যেক পরিবারকে যে একটা পারিবারিক কার্ড যেটা বিএনপি দিবেন, বা চিকিৎসা বিষয়ে তারা একটা পরিকল্পনা করেছেন, বা তাদের যে 31 দফা আছে সেই বিষয়ে তাদের একটা প্ল্যান আছে। এটা পক্ষে যারা তারাই বক্তব্য দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, বিপক্ষওয়ালারা ঠিক একই বক্তব্য দিচ্ছেন, একই যুক্তি দিচ্ছেন। এখন রাজনীতিতে এভাবে পক্ষ বিপক্ষ, যুক্তি পাল্টা যুক্তি, এটা একেবারেই চলমান প্রক্রিয়া এবং এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার মূল বক্তব্য হচ্ছে যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটে গেল গতকালকে শেরপুরে, যে আমরা যদি কয়েকটা নিউজ আমি দেখেছি, যেখানে বিবিসি নিউজ করেছে, যেখানে প্রথম আলো নিউজ করেছে, সেখান থেকে যতটুকু দেখেছি যে প্রথম আলো নিউজে স্পষ্ট বলা হয়েছে যে বসাকে কেন্দ্র করে, চেয়ারে বসা, কে আগে বসবে কে পরে বসবে, এই বিষয়টাকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির ভিতরে একটি সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের জেরে একজন জামাত কর্মী আহত হয়, পরবর্তীতে তিনি মারা যান। তো এই পরিস্থিতিটা আসলে আমাদের আগামী রাজনীতির মাঠ কতটা শান্ত রাখবে, কতটা স্বাভাবিক রাখবে, সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। কেননা আমরা জানি যে জামাত ছোট দল হতে পারে, জামাত হয়তো বিএনপির তুলনায় অনেক ছোট দল, কিন্তু জামাত অনেক সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। যে কারণে এই ঘটনাকে জামাত কিভাবে নিচ্ছে, যতটুকু দেখেছি গতকালকেই তারা যে রিয়েক্টটা করেছে, এই ঘটনার পরপরই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করেছে, বিশাল মিছিল, এবং সারা বাংলাদেশ এটা নিয়ে যে উত্তপ্ত হবে এবং কোনো জায়গায় যে বিএনপিকে ছাড় দেবে না। আর বিএনপির যে অবস্থান আমরা দেখতেছি দীর্ঘদিন, এই কয়েক মাস যাবত আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি, প্রত্যেকটা এলাকায় বিএনপি এবং আওয়ামী লীগ একাকার হয়ে তারা একসাথে পুরা এলাকা দখলের একটা চেষ্টা, বা তাদের একটি মনের বাসনা, সেটা আমরা দেখছি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা এলাকা বিএনপি তারা দখল করার চেষ্টা করতেছে, অর্থাৎ শক্তিমত্তার একটা বিষয় রয়েছে। সেই জায়গায় বিএনপি ঢের ঢের এগিয়ে, যদিও সাংগঠনিকভাবে বিএনপি দুর্বল জামাতের তুলনায়, কিন্তু তারা কৌশলগত, এবং যেহেতু তারা ধরেই নিয়েছে সামনে ক্ষমতায় আসবে, এবং আওয়ামী লীগের যারা বর্তমান এলাকায় আছে তারা নিজেদের সেফ জোনে থাকার জন্যই তারা বিএনপিকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি একটা আরেকটার পরিপূরক অনেকটাই, কারণ এক দল না থাকলে অন্য দল ক্ষমতায় থাকবে। অতএব নিরাপত্তার জন্য আমরা দীর্ঘ 16 বছর যেমন বিএনপিদেরকে দেখেছি, বিএনপির অনেক কর্মীকে দেখেছি, তারা আওয়ামী লীগ করেছে, এখন আওয়ামী লীগের লোকজন ঠিক উল্টাভাবে বিএনপি করছে। সেই দিক থেকে বিএনপি প্রত্যেকটা এলাকায় তারা তাদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা, সেখানে জামাতের উপরে একটা চাপ সৃষ্টি করা, জামাতকে ভোট চাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা, এই জাতীয় ঘটনাগুলির মাধ্যমেই কিন্তু
উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজমান ছিল। সেই উত্তপ্ত পরিস্থিতির উপরে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা গতকালকে হলো শেরপুরের ঘটনা। এই শেরপুরের ঘটনা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। আমরা এই ঘটনা থেকে পরিত্রাণ চাই। আমরা চাই না বাংলাদেশের রাজনীতিতে নোংরা কোনো কালচার ফিরে আসুক এবং এই খুনাখুনি রাজনীতি ফিরে আসুক। আমি এটাও বিশ্বাস করি না যে এই খুনাখুনির সাথে বিএনপির হাই কমান্ড যারা তারা জড়িত, সেটা আমি বিশ্বাস করি না এবং বিশ্বাস করতে চাইও না। এবং এই বিষয়টা নিয়ে দেখলাম যে অলরেডি পিনাকি ভট্টাচার্য একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে অলরেডি শেরপুরের নাকি বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরপরে তিনি বলেছেন যে এরপরে নির্বাচনের পর আবার তাদেরকে ফিরিয়ে আনা হবে। যেভাবে আমরা দেখেছি ইতিপূর্বে অনেক দোষ প্রমাণিত হওয়ার পরে যেইভাবে বিএনপি তাদেরকে বহিষ্কার করেছিল, আবার নির্বাচনের আগে সেই বহিষ্কৃত নেতাদেরকে পর্যায়ক্রমে সকলকে ফিরিয়ে এনেছে। মূলত এই শাস্তি যথেষ্ট না মনে করেছেন জনাব পিনাকি ভট্টাচার্য। এরকম ভাবে গণমাধ্যম কিন্তু এখন একেবারেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। আমরা যদি বেশ কয়েকটা পয়েন্ট এখানে বলতে চাই, যেমন ঢাকা 4 আসনে আরেকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা একটু আগে আমি বলেছিলাম যে ঢাকা 4 আসনে জামাতের মীর নারী কর্মীকে কোপানোর অভিযোগ উঠেছে, যেখানে তাকে মাথায় আঘাত করা হয়েছে এবং খুবই খতরনাক অবস্থা। এই অভিযোগটাও বিএনপির বিরুদ্ধেই করা হচ্ছে, যে বিএনপির ছাত্র দলের কার কার বিরুদ্ধে করা হয়েছে, এটাও পত্রিকার নিউজ এসেছে। এরপরে জামাত কর্তৃক টাকা প্রদানের একটি ঘটনা আমরা দেখছি ইতিপূর্বে। আমরা গতকালকে সারাদিন অনলাইনে এই ঘটনাটা দেখেছি। সর্বশেষ সেটা দেখলাম আবার একটা রিউমার স্ক্যানার একটা করেছে, নিশ্চিত করেছে যে এটা একটা ফলস নিউজ। ফলস নিউজ বলতে কি, জামাতের উপরে যে অভিযোগ করা হয়েছে এগুলি একেবারেই মিথ্যাচার, বরং এটা ভিন্নভাবে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন বা ভিন্ন কিছু নিউজ পেয়েছেন। সেটা যদি হয় সেটা আরো বড় ধরনের আশঙ্কার জায়গা তৈরি করে। অর্থাৎ জামাতকে ফাঁসানোর জন্য মূলত জামাতের যখন ভোট চাইতে গেছে জামাতের নেতা, জামাতের পিছন থেকে একজন টাকা দিয়েছেন, যিনি টাকা দিয়েছেন তিনিও বিএনপির কর্মী, যাদেরকে টাকা দিয়েছেন তারাও বিএনপির কর্মী। টাকা দেওয়ার পরে সেটা ভিডিও করেছেন। মূলত সেই জায়গায় একটা সংঘর্ষ ঘটেছিল ইতিপূর্বে, সেই সংঘর্ষকে ধামাচাপা দেওয়ার জন্যই এই নতুন তথ্য বা এই নতুন একটি ভিডিওর মাধ্যমে জামাতকে একটি চাপে ফেলার জন্য তারা এই ভিডিওটি করেছিল। যদিও কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছিল, পরবর্তীতে ওই রিউমার স্ক্যানার ওই কোম্পানি তারা করেছে প্রায় 4 মিনিটের একটি ভিডিও তারা অ্যানালাইসিস করেছে, যেখানে তারা নিশ্চিত হয়েছে যে ভিডিও যিনি টাকা দিয়েছেন এবং যারা টাকা নিয়েছেন সবাই মোটামুটি বিএনপির নেতাকর্মী এবং বিএনপির সমর্থক, এখানে জামাতের কোনো হাত ছিল না। তো এইভাবে যদি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আপনি বিভিন্নভাবে ফাঁদ তৈরি করার চেষ্টা করেন, সেটা নোংরা রাজনীতির ছাড়া আর কোনো কিছুই নয়। আমার কথা হচ্ছে, যদি সত্যিকার অর্থে জামাতের নেতা টাকা দিয়ে থাকেন, সত্যিই যদি জামাতের কর্মীরা এরকম টাকা নিয়ে থাকেন, সেটা গর্হিত কাজ এবং সেটার বিচার করা উচিত এবং ইসিতে সেটার অভিযোগ করা উচিত। ইসি সেটা খতিয়ে দেখে সেটার বিচার করবে। কিন্তু যদি তিনি সত্যিকার অর্থে নির্দোষ হন, তাহলে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এখন ইসি কি করতেছে? ইসি আসলে এখানে একেবারেই শান্তশিষ্ট আমরা দেখতেছি। ইসি কোনো কিছুই আমার মনে হয় না ঠিকঠাক মতো করতে পারতেছে। আমি গতকালকেও পরিস্থিতি সামাল কিভাবে দেবে ইসি এই বিষয়ে একটি লম্বা ভিডিও করেছি। আজকে আবারও একই বিষয় নিয়ে করতে হলো এই কারণেই যে ইসি আসলে এখনো অবধি তারা তাদের সক্ষমতা বা তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারেনি এবং তারা যে সক্ষম একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সেই আস্থা জনমনে তারা তৈরি করতে পারেনি। আমরা গতকালকের আলোচনায় বলেছিলাম যে লুট হওয়া প্রায় 1300 অস্ত্র এবং 2 লক্ষ গোলাবারুদ এখন অব্দি উদ্ধার হয়নি। এই অস্ত্র এবং গোলাবারুদ যদি সন্ত্রাসীদের হাতে থাকে, যারা নির্বাচনকে প্রভাবিত করবে, নির্বাচনকে যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে, তাদের হাতে যদি এই অস্ত্রগুলি থাকে, তাহলে আগামী নির্বাচন কিভাবে আপনি শঙ্কামুক্ত থাকতে পারেন এবং কিভাবে একটি সুষ্ঠু এবং কোনো সহিংসতা মুক্ত নির্বাচন আশা করতে পারেন? আমার মনে হয় একেবারেই এগুলি চোরাবালির মতো। যে চোরাবালিতে মানুষ যেমন হারিয়ে যায়, ঠিক আমাদের যে সুষ্ঠু নির্বাচন, এই সুষ্ঠু নির্বাচনের আশা প্রত্যাশা এটাও চোরাবালির মতো হারিয়ে যাবে যদি এই অস্ত্রগুলি উদ্ধার করা না যায়। যদি এখনো অ্যাক্টিভলি প্রশাসন ঠিকঠাক মতো কাজ করতে না পারে, সেই জায়গা থেকে আমরা নিশ্চিত হতে চাই যে অন্তত ইসি আমাদেরকে আশ্বস্ত করবেন যে এই অস্ত্রগুলি তারা কিভাবে উদ্ধার করবেন এবং উদ্ধার না হলে তারা কিভাবে ভোটারদের ভোটের নিশ্চয়তা দিবেন, সেই বিষয়টা তাদের আস্থা আনতে হবে। আবার আমরা দেখলাম অন্যদিকে বিএনপির আরেকজন সংসদ সদস্য প্রার্থী অর্থাৎ ক্যান্ডিডেট আব্দুল সালাম পিন্টু, তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপি একসাথে ঐক্যবদ্ধ হওয়া দরকার।
বিদেশি আধিপত্যবাদ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। অর্থাৎ তিনি এই জায়গায়ও আওয়ামী লীগকে টেনে আনার চেষ্টা করতেছেন, যে আওয়ামী লীগের সাথে তারা সখ্যতা করতে চাচ্ছেন। সরাসরি তো আওয়ামী লীগ আপনার বর্তমান নিষিদ্ধ, আওয়ামী লীগ বলতে কিছু নেই। যারা আছে আওয়ামী লীগের কর্মী সমর্থক, তারা নাম ছাড়াই অলরেডি বিএনপিতে তারা একাকার হয়ে গেছেন। এখন উনি সরাসরি দলকেও টেনে আনতে চাইলেন। অন্যদিকে আমরা দেখলাম গতকালকে বিএনপি প্রধান জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার এসেছে আন্তর্জাতিক মিডিয়াতে। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে আমরা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, কারণ আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ হবে, কালকে আমাদের দল নিষিদ্ধ হবে না, তার কি গ্যারান্টি থাকবে? উনি আসলে কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ চাননি। উনি চেয়েছেন যে যারা দোষী, যারা অপরাধী, তাদের বিচার হোক, তারা বিচার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু কোনো দল সেখানে নিষিদ্ধ করা উচিত নয়। এই জায়গায় আমি আসলে আমার কোনো মন্তব্য আজকে আমি করতে চাচ্ছি না। আমি আমার ব্যক্তিগত মতামত অনেক বলেছি। আজকে আমি দর্শক আপনাদের মতামত জানতে চাই, আমার কমেন্ট বক্স খোলা থাকবে। আসলে আপনাদের যে কি মতামত সেই বিষয়টা আমি স্পষ্ট হতে চাই, যে আপনারা কি মনে করেন যে বিগত 24 যে জুলাইতে 1400 আমরা দেখলাম, নিহত দেখলাম, বা 1400 শহীদ দেখলাম। এই 1400 শহীদের উপরে দাঁড়িয়ে কি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে কিনা, এবং রাজনৈতিক ভাবে কোন রাজনীতি যারা করে সেই রাজনৈতিক দলের আসলে তাদের কি সংজ্ঞাটা কি? কোনো সন্ত্রাসী সংগঠন বা কোনো সন্ত্রাসী দল বা যারা এই মানবতা বিরোধী অপরাধ করে, এরকম কোন সংগঠন সত্যিকার অর্থে তাদের রাজনীতি করার অধিকার থাকে কিনা, এই বিষয়টা আপনারা বলবেন। আমি যদি শেরপুরের ঘটনাটা একটু আপনাদের সামান্য একটু পড়ে শোনাতে চাই, প্রথম আলো থেকে আমি পড়বো যে সেখানে আসলে ঘটনাটা কি ঘটেছিল। প্রথম আলো যে নিউজটা করেছে আমরা যদি একটু দেখি, যে শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষ, আহত জামাত নেতার মৃত্যু। এরপরে এখানে ছবিও দিয়েছেন একজনের, যিনি মারা গেছেন মূলত। সেখানে বলা হয়েছে শেরপুর ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আহত জামাতের ইসলামীর এক নেতা মারা গেছেন। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামাতের ইসলামীর সেক্রেটারি। তিনি ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। তিনি একটি মাদ্রাসার প্রভাষক মানে যদি সরকারি চাকরি হয়, সরকারি চাকরিবিদরা রাজনীতি করতে পারেন কিনা সেই বিষয়টা আমাদের তুলে আনা উচিত। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। এই হচ্ছে মূলত একটা বিষয়, যে এখানে ইশতেহার পাঠ করাকে কেন্দ্র করে, যেটা মূলত জেলা প্রশাসক আয়োজন করেছিলেন। তাহলে আমরা ইতিপূর্বে কিন্তু এই বিষয়টা আমি অবশ্য উপস্থাপন করেছিলাম, যে নির্বাচনী যেই সমাবেশগুলি সেগুলি সব দল যেন একসাথে করে, কিন্তু সেই জন্য আমি কিন্তু শর্ত আরোপ করেছিলাম যে অবশ্যই প্রশাসনকে সেখানে খুব অ্যাক্টিভ থাকতে হবে এবং শক্ত অবস্থানে থাকতে হবে প্রশাসন। এই জায়গায় ছোট্ট একটি পরিসরে তারা মূলত করেছেন, একটা আয়োজন করেছেন শুধুমাত্র নির্বাচনী ইশতেহার পাঠকে কেন্দ্র করে, খুব বেশি বড় ধরনের কোনো আয়োজন ছিল না। সেই জায়গায় এরকম একটা সংঘর্ষ এবং সেখানে নিহতের ঘটনা অবশ্যই আমাদের নির্বাচনী যে ব্যবস্থাপনা সেটা নিয়ে আমাদের ভাবিয়ে তুলছে, এবং এই নির্বাচনী ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের সক্ষমতা অবশ্যই প্রশ্নবিদ্ধ করছে। এই সার্বিক বিষয় নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি, আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে, আদৌ নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে কি হবে, এই বিষয় নিয়ে দর্শক আপনারা মতামত জানাইতে পারবেন। আপনাদের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, এবং আগামী নির্বাচন সুষ্ঠু হোক সেই প্রত্যাশা রেখেই আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।